হৃদয়পুর গ্রামের বাইরে রেল লাইনে একদিন সকালবেলায় পাওয়া যায় গ্রামের বাসিন্দা পাঁচু গোপালের ছিন্ন ভিন্ন মৃতদেহ, যার ধর থেকে মুন্ড ছিল আলাদা। রাতের বেলা গ্রামের যে বাড়ির বাইরে বের হয় সে আর ফিরে আসে না। এক ভয়ঙ্কর অপশক্তি তার ধারালো নখের আঘাতে শেষ করে দিতে চায় গোটা গ্রামকে। তারানাথ তান্ত্রিক কি পারবেন হৃদয়পুর গ্রামকে এই বিভীষিকার হাত থেকে উদ্ধার করতে? কিভাবেই বা তিনি বাঁচাবেন নিরীহ মানুষগুলিকে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন হৃদয়পুরের স্কন্ধকাটা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, কৌশিক, বর্ণিশা, পিনাকি ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন হৃদয়পুরের স্কন্ধকাটা। তা ভাই, সব ঠিকঠাক আছে তো? নতুন বিয়ে করেছো, বৌদি কেমন যত্নার্তি করছে? হ্যাঁ, পাঁচু গোপালের এই কথা শুনে ভীষণ রকমের লজ্জা পেয়ে গেল অতনু। নেহাত এখন গভীর রাতের অন্ধকার, চারপাশ পুরোপুরি নিমজ্জিত। তাই বোঝা গেল না ভীষণ লজ্জার চোটে ইতিমধ্যেই তার গোটা মুখমণ্ডল পুরোপুরি রক্তিম বর্ণ ধারণ করেছে। পাঁচু গোপালের এমন রসিকতায় অতনু হাসতে হাসতে বলল, হ্যাঁ ভাই, তোমার বৌদিদি বেশ ভালোই যত্ন আত্তি করছে আমার। তবে একটাই দুঃখের বিষয়, এত রাত করে কাজ থেকে বাড়ি ফিরলে কারই বা ভালো লাগে বলো? যতই হোক সে নতুন বউ বলে কথা। এটা তুমি একেবারে হক কথা বলেছো ভাই। কিন্তু কি আর করবো বলো পাঁচু গোপাল, কাজে যে বের হতেই হবে। কাজ না করলে কি খাবো, আর বউকেই বা কি খাওয়াবো? তাই দুঃখ করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং চলো পা চালিয়ে দেখি। আজ এমনিতেও অনেকটা রাত হয়ে গিয়েছে, দেখছো না চারপাশটা কিরকম যেন নিস্তব্ধ হয়ে গেছে। ওই ওই স্টেশনের ধারে যে কটা গুমটি মতো রয়েছে সেগুলো পর্যন্ত বন্ধ। সত্যিই তো অতনু, এই বিষয়টা তো আমি আগে খেয়াল করিনি। হ্যাঁ গো, স্টেশনের ধারের ওই দোকানগুলো তো অনেক রাত অবধি খোলা থাকে, কিন্তু আজ কি হলো বলো দেখি? সবকটা দোকান একসাথে বন্ধ করে দিয়ে চলে গেছে দোকানদারগুলো নাকি? পাঁচু গোপালের এই প্রশ্নে অতনু কেন যেন কেঁপে উঠল। চারপাশটা ভালো করে একবার তাকিয়ে নিয়ে সে ফিসফিস করে বলল, কেন পাঁচু গোপাল, তুমি কি এখানকার সম্পর্কে কিছু শোনোনি? কই না তো, কি শোনার কথা বলছো তুমি? আরে বাবা, জানো না, এই যে 3 দিন আগে আমাদের এই স্টেশনের কাছাকাছি রেল লাইনের চাকায় একখানা মানুষ কাটা পড়েছে। ওরে বাবা, সে কি বিভৎস মর্মান্তিক দৃশ্য গো! মুন্ডুখানা ধর থেকে পুরো আলাদা হয়ে গিয়েছিল। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তাতে কি হয়েছে? বুঝলে হে পাঁচু গোপাল, সকল মানুষজন বলা বলি করছে যে ওই মৃত মানুষটির আত্মা নাকি স্কন্ধ কাটা হয়ে ফিরে এসেছে এই তল্লাটে, আর রাতের বেলায় তার উৎপাত বেড়েছে। কিছু মানুষ নাকি স্বচক্ষে তাকে দেখেছে রেল লাইনের ধারে ঘোরাফেরা করতে। সেই ভয়েই তো এই জায়গাটা এতটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। দোকানদাররাও তাড়াতাড়ি দোকান বন্ধ করে যে যার মতো বাড়ি চলে গিয়েছে। রাম 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 রাম। রাতের বেলায় তাদের নাম মুখে নিতে নেই, কিন্তু তুমি জানতে না বলেই তোমাকে কথাখানা বললাম। এতদূর অবধি বলে অতনু কপালে হাত ঠেকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করল। অতনুর কথা শুনে পাঁচু গোপাল হাসতে হাসতে যেন লুটোপুটি খাওয়ার উপক্রম হলো। কোনো রকমে সে নিজের হাসি থামিয়ে বলে উঠল, তুমি ওই সমস্ত ভূত প্রেত অতৃপ্ত আত্মা বিশ্বাস করো? হ্যাঁ, আমি কিন্তু ভাই এসবের মোটেও পক্ষপাতী নই। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই সমস্ত কিছু আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ভূত হলো মানুষের হৃদয়ের ভয় নামক অনুভূতি থেকে সৃষ্ট এক ব্যাখ্যাহীন বিষয়। বাস্তবে যার মূল্য কেবলই শূন্য। এসব তুমি কি বলছো পাঁচু গোপাল? আমাদের এই জগতে যদি শুভ শক্তি বলে কোনো জিনিস থাকে, তাহলে অবশ্যই তার বিপরীতে অশুভ শক্তি বলেও কিছু না কিছু রয়েছে।
তাছাড়া এই যে এত মানুষ বলছে এখানে এক স্কন্ধকাটার আগমন ঘটেছে, এ কথা কি পুরোপুরি মিথ্যে? তাছাড়া তুমি তো দেখতেই পাচ্ছ এই জায়গায় আমি আর তুমি ছাড়া বর্তমানে একটাও মানুষও নেই, এমনকি দোকানপত্রও সমস্ত বন্ধ। বুঝতে পারছো না বিষয়টা কতটা গুরুতর? হ্যাঁ, সব কিছুই বুঝতে পারছি, আর এটাও ভালোভাবেই বুঝতে পারছি যে এখানকার সকল মানুষই তোমার মতন ভীতু, তাই তারা ভয়ে যে যার বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে পাঁচু গোপাল, আমি তোমার কথা মেনে নিলাম যে আমি আসলে একজন ভীতু মানুষ। এবারে চলো যাই, এখানে দাঁড়িয়ে থেকে নিজেদের মধ্যে অযথা তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। তার থেকে বরং চলো আমরা দ্রুত বাড়ির পথে রওনা দিই। আর একটিও বাক্যব্যয় না করে পাঁচুগোপাল এবং অতনু পুনরায় হাঁটতে শুরু করলো হৃদয়পুর গ্রামের পথ ধরে। সত্যি চারপাশ আজ কীরকম অস্বাভাবিক নিস্তব্ধ। কোথা থেকে এক ফোঁটাও আওয়াজ ভেসে আসছে না, অথবা কোনো আলোও জ্বলছে না। সমগ্র জগৎ সংসার যেন ডুবে গিয়েছে অতল অন্ধকারের অগাধ সমুদ্রে। আচমকা কি যেন একটা খড়মড় শব্দ হতেই অতনু চমকে গিয়ে পেছনে ফিরে তাকালো। আর তাকাতেই সে যা দেখল তাতে তার বুকের হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। তার মনে হলো হৃদযন্ত্রটা বুঝি এক লাফ দিয়ে উঠে আসার চেষ্টা করলো গলার কাছাকাছি। অতনুর এই অবস্থা দেখে পাঁচু গোপাল পেছন ফিরে তাকালো। ওরা দেখল অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা অবয়ব। তবে সে অবয়বটা কেমন যেন অদ্ভুত প্রকৃতির। এত দূর থেকে সঠিকভাবে সেই অবয়ব আসলে কিসের তা ওরা কেউ বুঝতে পারল না। পাঁচু গোপাল উচ্চ কণ্ঠে সাহসিকতার সাথে জিজ্ঞেস করল, এই কে কে ওখানে দাঁড়িয়ে আছো, কে? পাঁচু গোপালের প্রশ্নের উত্তরে কোনো শব্দ ভেসে এলো না। সেই অবয়ব নির্বাক শ্রোতার মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। ভাবখানা এমন যেন পাঁচু গোপালের প্রশ্নটা তার কান অবধি গিয়ে পৌঁছয়নি। পাঁচু গোপাল আবারও উচ্চকণ্ঠে খানিকটা ধমকের সুরে সেই অবয়বের উদ্দেশ্যে কথাগুলো বলল, কিন্তু এবারও কোনো উত্তর না আসায় সে ভীষণ রকমের ক্রোধিত হলো। পাঁচু গোপাল অতনুর দিকে তাকিয়ে বলল, তুমি এখানেই দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করো ভাই, আমি গিয়ে একবার বিষয়টা দেখে আসি। আসলে কি ওখানে দাঁড়িয়ে রয়েছে তা জানা আমার ভীষণ দরকার। পাঁচু গোপালের এই কথা শুনে অতনু তার হাত জড়িয়ে ধরে তাকে বাধা দিয়ে বলল, না না পাঁচু গোপাল, তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তা ঠিক নয়, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। চলো চলো, আমরা বরং ঊর্ধ্বশ্বাসে যে যার ঘর পানে দৌড় লাগাই। না, আমি তোমার মতন ভীতু নই যে কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে আর আমিও ভয় পেয়ে বসে থাকবো। তুমি এখানেই দাঁড়াও, আর যদি প্রয়োজন বোঝো তাহলে দৌড়ে পালিয়ে যাও, কিন্তু আমি গিয়ে বিষয়খানা নিজের চোখে দেখবই। ওসব স্কন্ধকাটা ফন্দকাটা বলে কিছু হয় না, বুঝলে? এ নিশ্চয়ই কোনো মানুষের কাজ, যে কোনো কুমতলবে ভয় দেখিয়ে এই জায়গাটাকে পুরোপুরি রাতের বেলায় জনমানবহীন করে তোলার চেষ্টা করছে, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, বুঝেছো? তবে তুমি একলাই যাও পাঁচু গোপাল, আমি আর এখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকবো না। আমি বাড়ি চললাম। তোমার যদি কিছু হয় তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি নিজে। আমি তোমায় বারবার করে বারণ করেছিলাম, তোমায় সাবধান করে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি আমার সাবধানতায় বিন্দুমাত্র গুরুত্ব দাও। এই কথা বলে অতনু ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো গ্রামের পথ ধরে তার বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে পাঁচু গোপাল হন্তদন্ত হয়ে এগিয়ে এসে সেই অদ্ভুত কালো বিকট মূর্তির সামনে এসে দাঁড়াতেই তার মাথা যেন ঘুরে গেল। সে যে ভয়ানক দৃশ্য দেখল তা ছিল তার কল্পনার পুরোপুরি বাইরে। একটা মানুষের দেহ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে তার মুখোমুখি, তবে সেই মানুষটির থর থেকে মুন্ডুটা যেন আলাদা হয়ে গিয়েছে কোনো ভীষণ আঘাতে। সেই কাটা গলার অংশ থেকে টপ টপ শব্দে চুইয়ে পড়ছে রক্ত। পাঁচু গোপালের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভীষণ ভয়ে তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল যে অতনু তাকে যে সমস্ত কিছু বলেছিল তা আসলে সত্যিই তাদের হৃদয়পুর গ্রামে এক ভয়ানক অপশক্তি স্কন্ধকাটার আগমন ঘটেছে। কিন্তু সে চরম ভুল করেছে অতনুর কোনো কথা কানে না তুলে। যে ভুলের মাসুল তাকে দিতে হবে নিজের প্রাণের বিনিময়ে। পরের দিন ভোরবেলা আলো ফুটেলে দেখা গেল গ্রামের প্রবেশ পথে পড়ে আছে এক ছিন্ন ভিন্ন প্রাণহীন মৃতদেহ। যেই মৃতদেহ
আর অন্য কারো নয়, পাঁচু গোপালের। রবিবারের দুপুরে জমিয়ে মাংস ভাত খাওয়া সেরে আমি আর কিশোরী আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। না, আজ এতটুকু বৃষ্টি হচ্ছে না। আকাশের মুখ মোটেও ভার নয়, ঝকঝকে তকতকে রৌদ্রে ভরা আকাশ। আকাশের অবস্থা দেখে যেটুকু যা মনে হয় তাতে আজ বৃষ্টি হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার সাথে বৃষ্টিপাতের এক অদ্ভুত যোগসূত্র রয়েছে। অনেক সময় এমন ঘটনা ঘটেছে যে আমরা খটখটে রৌদ্রের মধ্যে ঠাকুরমশাইয়ের বাড়ি যাব বলে বের হয়েছি, অথচ তার বাড়ি যাওয়ার আগেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। এই সমস্ত কিছু ভাবতেই আমি ব্যস্ত ছিলাম। ঠিক এমন সময় আমার দিকে তাকিয়ে আমার সমস্ত ভাবনার ঘোর ভেঙে কিশোরী বলে উঠল, তুমি এখানেই দাঁড়িয়ে কিছুটা সময় অপেক্ষা করো ভাই, আমি একবার চট করে দোকান থেকে এক প্যাকেট 500 সিগারেট কিনে নিয়ে আসি। জানোই তো যে সেই সিগারেট ছাড়া ঠাকুরমশাই একেবারেই গল্প বলতে পারেন না। এই কথা বলে কিশোরী এবার 5 মাথার মোড়ের সেই গুমটি মতন ছোট দোকানটার দিকে পা বাড়ালো 500 সিগারেটের প্যাকেট কিনে আনতে। আমি তার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যে কিশোরী সিগারেট কিনে ফিরে এলে তারপর আবার আমরা দুই বন্ধু পুনরায় ফের নতুন উদ্যমে হাঁটতে আরম্ভ করলাম। ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজার সামনে আসতেই আমরা দেখলাম আজ তার গৃহের সদর দরজা খোলা রয়েছে হাট করে। সদরের চৌকাঠ পেরিয়ে ঘরের অভ্যন্তরে পা রাখতেই ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি আমাদের দেখে মহানন্দে হাসতে হাসতে বলল, আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। তা কি ব্যাপার কাকাবাবু, মাঝের বেশ কয়েকদিন এইদিকে আসেননি যে? আমাদের কি ভুলে গিয়েছিলেন নাকি? রসিকতা করে কথাগুলো বলেই চারি খিলখিল করে হেসে উঠল। চারির এমন ধারা কথার জবাবে কিশোরী বলল, তুমি যে কি বলো চারিমা, আমরা কি কখনো তোমাদের ভুলে যেতে পারি? আসলে কাজের এমন বিপুল চাপ থাকে যে এদিকে আর সচরাচর আসা হয়ে ওঠে না। তবে দেখো, আজ ছুটির দিন হাতে পাওয়া মাত্রই আমরা ছুটে এসেছি তোমাদের বাড়িতে। তা কি ব্যাপার চারি, ঠাকুরমশাই কি ঘরে নেই? তিনি কি কোথাও বেরিয়েছেন নাকি? না না কাকাবাবু, বাবামশাই ঘরেই রয়েছেন। তিনি পূজা করতে বসেছেন। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, উঠে আসুন। তক্তবসের উপর বসে একটু গল্প গুজব করুন। তার মধ্যেই বাবামশাইয়ের পুজো শেষ হয়ে যাবে আশা করি। আর এই সময় আমি বরং আপনাদের সকলের জন্য একটু চা করে নিয়ে আসি। এই কথা বলে চারি এবারে পা বাড়ালো রান্নাঘরের দিকে। আমি আর কিশোরী জুতো জোড়া উঠোনের একপাশে খুলে রেখে উঠে এলাম ওপরে। তক্তাপোষের ওপর বেশ আরাম করে বসে আমরা নিজেদের মধ্যে নিচু স্বরে কথাবার্তা বলতে লাগলাম। ঘরের ভেতর থেকে ক্রমাগত ভেসে এলো ঠাকুরমশাইয়ের শুদ্ধ সংস্কৃত ভাষায় উচ্চারিত মন্ত্রের আওয়াজ। ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠ শুনলে শরীরের মধ্যে আপনা হতেই এক ভক্তির ভাব জেগে ওঠে। স্বল্প কিছুটা সময়ের মধ্যে আমাদের জন্য গরম চায়ের পেয়ালা নিয়ে হেসে হাজির হলো চারি। তক্তাপোষের উপর চায়ের পেয়ালা নামিয়ে রাখল সে। এক পেয়ালা চা আমি কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে আর একটা নিলাম নিচে। চায়ের উষ্ণ পেয়ালায় আলতো করে চুমুক বসিয়ে পরম তৃপ্তিতে চা পান করতে লাগলাম। আমাদের চা খাওয়া সমাপ্ত হলে চায়ের শূন্য পেয়ালা নিচে নামাতেই পেছন থেকে ভেসে এলো ঠাকুরমশাইয়ের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর, আরে কিশোরী যে, কখন এলে তোমরা? ঠাকুরমশাইয়ের এই প্রশ্নের জবাবে কিশোরী সৌজন্যমূলক হাসি রেখা মুখে ফুটিয়ে বলে উঠল, এই তো ঠাকুরমশাই, কিছুক্ষণ আগেই এলাম। আপনি পূজা অর্চনার কাজে ব্যস্ত ছিলেন, তাই আপনাকে আর বিরক্ত করিনি। আহা, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবারে এসে বসলেন তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের ঠিক মুখোমুখি। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। কিশোরী আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো। আসার সময় ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সার বিনিময়ে যে 500 সিগারেটের প্যাকেটখানা নিয়ে এসেছিলাম সেটাই সে বাড়িয়ে দিল তার দিকে। ঠাকুরমশাই তার অত্যন্ত পছন্দের 500 সিগারেটের প্যাকেট দেখে ভীষণ আনন্দিত হয়ে পড়লেন। কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে খাপ খুলে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলেন। আমি এবং কিশোরী একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে বসে অপেক্ষা করতে লাগলাম ঠাকুরমশাইয়ের গল্প শোনার জন্য। কিশোরীটা
বরাবরই বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ঈশ্বর তার শরীরে বুঝিয়ে এতটুকু ধৈর্য শক্তি দেননি। এক হাতের তালুর উপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে সে বালক সুলভ কণ্ঠে বলে উঠল, ঠাকুরমশাই, এবার তাহলে আমাদের একখানা বেশ ভয়ের জমজমাট গল্প বলে শোনান দেখি। কিশোরীর মুখ থেকে এই কথা শুনে ঠাকুরমশাই এবারে বেশ কিছুটা চটে গেলেন। সিগারেটের ডগায় জমে থাকা ছাই তিনি আধ ভাঙা নারকেলের মালায় আঙুলের আলতো চাপে ঝেড়ে ফেলে বড় বড় চোখ করে বললেন, আহ কিশোরী, তোমাদের না কতবার বলেছি যে আমি তোমাদের আজ অবধি যে সমস্ত ঘটনার কথা বলেছি তার একটাও বানিয়ে বলা নিছক কোনো গল্প নয়। তাহলে তোমরা বারবার আমার বলা সেই সমস্ত সত্য কাহিনীকে গল্প বলে আখ্যা দাও কেন, বলো দেখি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই সবটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে আমি এবার কিছুটা মৃদু হেসে বলে উঠলাম, ঠাকুরমশাই, আপনি দয়া করে কিশোরীর কথায় কিছু মনে করবেন না। জানেনই তো ওই রকম স্বভাবেরই মানুষ। আপনি ওর কথা বাদ দিন তো। আপনি বরং আপনার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো এক বাস্তব সত্য ঘটনার কথা আমাদের বলুন, যা শুনে আমাদের হৃদয়ে প্রত্যেকবারের মতন এবারেও ভয় নামের সেই অনুভূতিটা ছড়িয়ে পড়ে যেন তড়িৎ বেগে। আমার বলা এই সমস্ত কথা শুনে ঠাকুরমশাই এবার যেন কিছুটা শান্ত হলেন। চোখের চাউনি কিছুটা নরম হলো। তিনি আধ ভাঙা নারকেলের মালায় সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু গুঁজে দিয়ে কেমন যেন অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই তার এই লক্ষণ খুব ভালোভাবে চিনি। তার এই লক্ষণের অর্থ হল ঠাকুরমশাই তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোন এক ভয়ানক কাহিনীকে। বেশিক্ষণ আমাদের সেইভাবে অপেক্ষা করতে হলো না। অল্প কিছু সময়ের পর ঠাকুরমশাই নিজে থেকেই বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে কাহিনীর কথা শোনাবো বলে মনস্থির করেছি তা আজ থেকে বহু বছর আগে আমার সাথে ঘটেছিল। তখন আমি পুরোপুরি একজন ভবঘুরে গোছের মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই এবং এটাই ছিল আমার প্রধান কাজ তখন। আর চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত অসহায় মানুষের সাথে আমার সাক্ষাৎ হতো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম তাদের সাহায্য করার, বিপদ থেকে পরিত্রাণ দেওয়ার। বাড়িতে থেকে একটানা বেশ কয়েকদিন কাটিয়ে আমি সেইবার হাঁটতে হাঁটতে পৌঁছালাম হৃদয়পুর নামের এক গ্রামের ঠিক বাইরে। সরু একটা কাঁচা মাটির রাস্তা চলে গেছে সামনের হৃদয়পুর গাঁয়ের দিকে, আর রাস্তার দুই ধারে শুধু বিঘার পর বিঘা জমি। তবে সেই সময়টা যেহেতু ধানের চাষ ছিল না, তাই জমিতে কোনরূপ ফসল ছিল না। প্রত্যেকটা জমি ছিল পুরোপুরি ফাঁকা। শোঁ শোঁ শব্দে দামাল বাতাস বইছিল খোলা জমির মধ্যে। আমি একটা মস্ত বড় গাছের নিচে এসে কাঁধ থেকে লাল শালুর ঝোলা নামিয়ে রেখে পার্শ্ববর্তী এক পুকুরের টলটলে জল কিছুটা তুলে নিয়ে ভালো করে তা চোখে মুখে ছিটিয়ে দিলাম। তাতে আমার কিছুটা ক্লান্তি দূর হলো। আমার ঝোলার মধ্যে কিছু পাকা ফল রাখা ছিল, তাই দুপুরের আহার হিসাবে ভক্ষণের সিদ্ধান্ত নিলাম। ফলের মধ্যে কামড় বসানো মাত্রই থু থু শব্দে সবটুকু ফলের অংশ বের করে তা ফেলে দিলাম মুখের বাইরে। অত সুস্বাদু মিষ্টি ফলটা ভীষণ রকমের তেতো ঠেকলো আমার মুখে। সেই ফল ফেলে দিয়ে ঝোলা থেকে বের করে আনলাম অন্য একটা ফল, কিন্তু সেই ফলের মধ্যে কামড় বসানোর পরেই বুঝতে পারলাম যে তার অবস্থাও একই। আমার মুখ পুরোপুরি বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল। যে ফল কিছুক্ষণ আগে অবধি অতীব সুস্বাদু খেতে ছিল, তা কি করে এত তেতো হয়ে যেতে পারে তা আমি প্রথমটায় বুঝে উঠতে পারলাম না। কিন্তু তারপরেই আমার মাথার মধ্যে খেলে গেল আসল বিষয়টা। কিশোরী প্রশ্ন করল, আসল বিষয়? কি সেই আসল বিষয় ঠাকুরমশাই? যদি কোনো খাদ্যের গুণাগুণ একই থাকার পরিবর্তে তা স্থান ভেদে কদর্য রূপ ধারণ করে, আমাদের মুখে অকারণে যদি তেতো ঠেকে, তাহলে বুঝে নিতে হবে যে সেই স্থানের মধ্যে
কিছু না কিছু একটা অপশক্তি অবশ্যই লুকিয়ে আছে। শুভ ও অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা নির্দ্বিধায় বলে দিতে পারবে যে এই লক্ষণ আসলে ঠিক কতটা অশুভ বা অমঙ্গলজনক। আমি এবার বাতাসের বুক থেকে লম্বা লম্বা ঘ্রাণ নিয়ে বোঝার চেষ্টা করলাম সত্যি সেখানে কিছু অপশক্তির আগমন ঘটেছে কি না। খানিকটা সময়ের মধ্যেই আমার মনের মধ্যে থেকে সমস্ত সংশয় পুরোপুরিভাবে বিলীন হয়ে গেল। আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এই হৃদয়পুর সংলগ্ন এলাকায় ভয়ানক রকমের কোনো এক অপশক্তির আগমন ঘটেছে এবং এখানকার মানুষের জনজীবন প্রায় বিধ্বস্ত হয়ে উঠেছে সেই অপশক্তির প্রভাবে। তোমরা তো জানোই যে একবার কোনো মানুষের বিপদের আভাস পেলে আমি তাদের সাহায্য না করে থাকতে পারি না। সেই কারণেই খাওয়া দাওয়া ছেড়ে ঝোলা কাঁধে নিয়ে আমি হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম হৃদয়পুর গ্রামের ভেতরে। সেখানে আমার সাথে পরিচয় হলো শ্যামসুন্দর নামের এক তরুণ যুবকের। আমি সেই যুবকের সাথে আলাপ জমানোর জন্য নিজের পরিচয় দিয়ে বললাম, তা নাম আমার তারানাথ চক্রবর্তী, তবে মানুষজন আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। ওই সামান্য কিছু টুকিটাকি তন্ত্রমন্ত্র জানি বলেই সাধারণ মানুষ তান্ত্রিক শব্দটা বসিয়েছে আমার নামের পরে। আচ্ছা বাবা, কিছু যদি মনে না করো তাহলে কি একখানা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, অবশ্যই বলুন না, কি আপনার প্রশ্ন আছে? শ্যামসুন্দর, তোমাদের এইখানে কি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছে? মানে আমি বলতে চাইছি, ধরো এমন কিছু যা একেবারেই স্বাভাবিক নয়। আমি দেখলাম আমার এই প্রশ্নে শ্যামসুন্দর নামের সেই যুবকের চোখ মুখ জুড়ে রীতিমতো এক অজানা আতঙ্ক নেমে এলো। তার চোখের কোণে উঁকি দিল এক সুগাঢ় ভয়। একটা শুকনো ঢোক গিলে সে থমথমে গলায় বলল, সে আপনাকে কি বলবো ঠাকুর মশাই, সে অনেক কথা। আমাদের হৃদয়পুর গ্রামের মানুষের কাছে সন্ধে নামার পর এখন আতঙ্ক নেমে আসে, কারণ এই সমগ্র রেললাইন চত্বর জুড়ে এক ভয়ানক বিভীষিকার আগমন ঘটে রাত্রির অন্ধকার নামার পর থেকেই। যতক্ষণ না ভোরের আলো ফুটছে মানুষজন কেউ ঘরের বাইরে পা রাখে না। সকলেরই যে প্রাণের ভয় রয়েছে। মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদের বুকের মধ্যে জড়িয়ে ধরে বিনিদ্র রজনী যাপন করে। বাড়ির পুরুষেরা সর্বদা মগ্ন থাকে পরিবারের মানুষগুলোকে সুরক্ষা দেওয়ার চিন্তায়। কেন কেন শ্যামসুন্দর, তোমাদের গ্রামের মানুষদের মনের মধ্যে এত ভয় সৃষ্টি করেছে কি সেই বিভীষিকা? কোনো অপশক্তির আগমন ঘটেছে তোমাদের এই হৃদয়পুর গ্রামে? আজ থেকে প্রায় দিন 10 আগে আমাদের এই রেল লাইনে একজন মানুষ মারা যায়। রেলগাড়ির চাকার তলায় পড়ে তার মুখখানা পুরোপুরিভাবে আলাদা হয়ে গিয়েছিল ধর থেকে। সে আপনাকে কি বলবো, ওই রক্তারক্তি দৃশ্য দেখে এখানকার প্রতিটা মানুষ পুরোপুরি যেন বোবা হয়ে গিয়েছিল। এরপর ঘটল আসল ঘটনা। সেদিন রাত থেকে আমাদের এইখানে এক ভয়ানক অপশক্তির আগমন ঘটল, আর সেই অপশক্তির নাম আপনাদের ভাষায় স্কন্ধকাটা। সেই মানুষটার অতৃপ্ত আত্মা প্রেতজনি থেকে উঠে এলো আমাদের গ্রামকে ছারখার করে দেবার জন্য। সেই রাত থেকে যে সমস্ত মানুষেরা এই চত্বরে কোনো প্রয়োজনে কিংবা কাজের স্বার্থে আসা যাওয়া করতে থাকলো, তারা আর কেউই প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরতে পারল না। সকলেরই মরদেহ পাওয়া গেল ক্ষতবিক্ষত অবস্থায়, আর তাদের গলা থেকে মুন্ডুখানা সেই অপশক্তি খুবলে ছিঁড়ে নিয়ে হত্যা করে মানুষদের। আপনি ভাবতে পারছেন না ঠাকুরমশাই, কি ভয়ানক রকমের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয় নিরীহ মানুষকে। শুধুমাত্র মৃত্যু যন্ত্রণাই নয়, সেই মরদেহ প্রত্যক্ষ করাও নেহাত কম কিছু মানসিক যন্ত্রণার নয়। এরপর থেকে মানুষজন আর কেউ রাতের বেলা বাইরে বের হয় না। যেই বের হয় সেই হয়ে যায় এই অপশক্তির পরবর্তী শিকার। সবটা জেনে শুনে কেই বা নিজের প্রাণ দিতে চায় বলুন দেখি? ওরে বাবা, এ যে দেখি বেশ সাংঘাতিক ঘটনা।
তাহলে তোমাদের গ্রামের মানুষেরা যে এখন বেশ বড় সড়ো বিপদের মুখোমুখি হয়েছে। হ্যাঁ ঠাকুরমশাই, সে আর বলতে। হৃদয়পুরের মানুষেরা যে কিভাবে দিন কাটাচ্ছে তা স্বয়ং ঈশ্বরই জানেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি আজই এই গ্রাম থেকে চলে যাবেন, নাকি এখানে কয়েকটা দিন থাকবেন? তোমাদের গ্রামে কয়েকটা দিন থেকে যে আমাকে যেতেই হবে শ্যামসুন্দর। তোমাদের গ্রামের মানুষেরা যে বিপদের মুখোমুখি হয়েছে তার থেকে আমাকে উদ্ধার যে করতেই হবে। তোমাদের বিপদের কথা শুনে এইভাবে তো আমি তোমাদের ছেড়ে চলে যেতে পারি না কিছুতেই। এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন? সত্যি আপনার মতন উদার মনের মানুষ এই পৃথিবীতে আছে বলেই হয়তো এখনো এই পৃথিবী সঠিকভাবে তার ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু ঠাকুরমশাই, এই কাজ যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আমাদের রক্ষা করতে গিয়ে আপনার যদি কোনো বিপদ ঘটে যায় তখন কি হবে? আমাকে নিয়ে অত ভেবো না শ্যামসুন্দর, কারণ আমাকে নিয়ে ভাবার মতো তেমন কিছুই নেই। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর, তাই আমার কিচ্ছুটি হবে না। তুমি সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো। আপনি তবে আমার সাথে আমার বাড়িতে চলুন। যে কটা দিন আমাদের গ্রামে থাকবেন সেই কদিন না হয় আমার বাড়িতেই অতিথি হয়ে উঠবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যত্নআত্তির সামান্যতম কোনো ত্রুটি হবে না। না 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 শ্যামসুন্দর, আমি এই গাছের তলায় কিংবা কোনো মন্দিরের চাতালে দিব্যর আটকা দিয়ে দিতে পারবো। ছি ছি ঠাকুরমশাই, এ আপনি কি বলছেন? এই কথা যে শোনাও পাপ। আপনার মতো মানুষ কিনা খোলা আকাশের নিচে রাত্রিবাস করবে? এ কিছুতেই হতে পারে না। আপনাকে আমার সাথে আমার বাড়ি যেতে হবে। এরপর আর কি, শ্যামসুন্দরের শত অনুরোধে আমাকে এক প্রকার বাধ্য হয়ে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হতেই হলো। আমি তার গৃহে যেতে রাজি হয়েছি দেখে তার আনন্দের আর অন্ত রইল না। এতক্ষণ যাবৎ একটানা গল্প বলার পর ঠাকুরমশাই এবার অল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। তার দুই চোখ সহ মুখের মধ্যে ছড়িয়ে পড়ল এক অস্থির অনুভূতি। আমরা বুঝতে পারলাম যে বিরতি নেওয়ার সময় আসন্ন। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বেশ বিরক্তির সাথে বললেন, তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো হে কিশোরী, আমি বরং চটজলদি ঘরে ভেতর থেকে ভালো করে একবার গড়গড়াখানা সেজে আনি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবারে উঠে চলে গেলেন তার ঘরের দিকে। আমি আর কিশোরী আমরা একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে বসে রইলাম। গল্প চলাকালীন এইরকম বিরতি কিশোরীর একেবারেই পছন্দ নয়, কিন্তু এক্ষেত্রে আমাদের তো কিছুই করার নেই। ঠাকুরমশাই গড়গড়ায় টান না দিলে তিনি গল্প কিছুতেই বলতে পারবেন না। তাই সঠিকভাবে গল্পের প্রকৃত আনন্দ উপভোগ করার জন্য এই বিরতি একান্ত আবশ্যক, প্রয়োজনীয়। আমি কিশোরীর মন মেজাজ ভালো করার জন্য তার দিকে তাকিয়ে কিছুটা হেসে বললাম, কি হলো হে ভায়া, বাংলার পাঁচের মতো মুখখানা গোমরা করে বসে রইলে যে? শোনো, মন খারাপ করে কিন্তু কোনো লাভ নেই। ঠাকুরমশাই কিছুটা সময়ের মধ্যেই চলে আসবেন। নাও নাও, এই সময় আমরা একটু ধূমপানে বরং মগ্ন হই। আমার কথা শুনে কিশোরী সিগারেটের প্যাকেট খুলে দুখানে সিগারেট বের করে একটা নিজে নিয়ে আর একটা আমায় দিল। ঠাকুরমশাই এখন বেশ খানিকটা সময় এদিকে আসবেন না, একথা নিশ্চিতভাবে জেনে আমরা মনের সুখে ধূমপান করতে লাগলাম। আমাদের ধূমপানের পর্ব সমাপ্ত হলে ফিল্টারগুলি ছুড়ে দিলাম উঠোনের ধারে। একটা রুনুঝুনু শব্দে সুমধুর নুপুরের আওয়াজ কানে আসতেই পেছন ফিরে তাকিয়ে দেখলাম ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি আমাদের দিকে এগিয়ে আসছে হাতে একখানি পত্র নিয়ে। কাকাবাবু, এই নিন, আপনাদের জন্য গরম গরম পটলা পাতার বড়া ভেজে আনলাম, খেয়ে বলুন দেখি কেমন হয়েছে। এই কথা বলে চারি সেই পাত্রখানা নামিয়ে রাখলো আমাদের সম্মুখে তক্তাপোষের ওপর। লোভনীয় মুচমুচে বড়া দেখে কিশোরীর দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তড়িঘড়ি একখানা বড়া হাতের মধ্যে তুলে নিয়ে তার সোজা মুখে ভরে চিবুতেই তার নাজেহাল অবস্থা হলো, কারণ সেই বড়া ছিল ভীষণ গরম। ঠিক হয়েছে, যেমন বেশি তাড়াহুড়োর এরকম হওয়াটাই ওর দরকার ছিল। চারি এক ঘটি জল এনে তা কিশোরীর হাতে তুলে দিল। ঘটির জল ঢকঢক করে গলাধকরণ করে কোনো রকমে কিছুটা ঠান্ডা হলো সে। ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের সামনে বসে নলে মুখ ঠেকিয়ে তিনি আরাম করে একখানা বেশ লম্বা টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে গল গল করে একরাশ ধোয়া ছেড়ে বললেন, কি ব্যাপার হে কিশোরী, তোমার এরকম নাস্তানাবুদ অবস্থা হলো কি করে? আর বলবেন না ঠাকুরমশাই,
চারি আমাদের জন্য এই বড়া তৈরি করে নিয়ে এসেছে, কিন্তু কিশোরী সেই গরম বড়া একখানা মুখে ভরে তা চিবোতেই তো তার এই অবস্থা হয়েছে। সে কি গো, হ্যাঁ? এ যে বড় করুণ দশা দেখছি। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে কিশোরী, তোমার মন ভালো করার জন্য আমি বরং এবার গল্পের পরবর্তী অংশটা বলতে শুরু করি, কেমন? এসো শোনো। হ্যাঁ, ঠাকুরমশাই গল্প বলার জন্য প্রস্তুত হলেন। কিশোরীর ঠোঁটের কোণে পরন্ত বিকেলের অস্পষ্ট গোধূলি আলোর মতন এক চিলতে হাসি ফুটে উঠল। তো সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি শ্যামসুন্দরের উদ্দেশ্যে বললাম, শ্যামসুন্দর, তুমি বাড়িতেই থাকো, আমি বরং একটিবার তোমাদের গ্রামের শেষ সীমান্তে থাকা ওই রেল লাইনের ধারে যাই। সেই জায়গায় আমাকে এখন একবার তো যেতেই হবে। গোটা বিষয়টা নিজের চোখে প্রত্যক্ষ না করতে পারলে আমি কিছুতেই বুঝতে পারবো না যে আসলে বিষয়টা ঠিক কী ঘটেছে, কতটা গুরুতর। এই সমস্ত কিছু জানতে হলে আমাকে সেই অপশক্তির মুখোমুখি হতেই হবে, আর অপশক্তির মুখোমুখি হতে গেলে রাতের বেলায় সেখানে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ দিনের বেলায় সূর্যলোকের তীব্র আলোয় আমি তার দর্শন পাবো না। আমার এই কথা শুনে শ্যামসুন্দর নামের সেই যুবক রীতিমতো বেশ ঘাবড়ে গেল। তার দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। সে ভয়ার্ত কণ্ঠে বলল, এসব এইসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি এই রাতের বেলায় যাবেন ওই জায়গায়? আমি তো আপনাকে সবটাই বলেছি, আপনার থেকে কোনো কিছুই গোপন করিনি। আজ অবধি ওই রেল লাইন চত্বরে রাতের বেলায় যে বা যারা গেছে তারা আর কেউ প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে পারেনি। সকলেরই ছিন্ন বিচ্ছিন্ন ধর থেকে পৃথক হয়ে যাওয়া মুন্ডহীন দেহ পাওয়া গেছে ওখানে। এই সমস্ত কথা জেনেও আপনি যাওয়ার কথা বলছেন? হ্যাঁ বলছি, কারণ আমি এখানে মোটেও হাত পা গুটিয়ে বসে থাকার জন্য আসিনি শ্যামসুন্দর। এ কথা তুমি ভুলে গেলে চলবে না কিছুতেই। আমি এখানে থেকে গিয়েছি কেবলমাত্র তোমাদের বিপদ থেকে সাহায্য করার জন্য, তাই আমাকে আমার কাজটা করতেই হবে। কিন্তু ঠাকুরমশাই, আপনার যদি কোনো বিপদ ঘটে যায় তখন কি হবে? আমাকে নিয়ে কোনো চিন্তা করো না শ্যামসুন্দর, কারণ আমার কিচ্ছু হবে না। আমার সাথে সর্বদা পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে। তাছাড়াও আমি আমার গাত্রবন্ধন করে নেব খুব ভালোভাবে, ফলে ওই অপশক্তি আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না কোনোভাবেই। তুমি সম্পূর্ণ নিশ্চিন্তেই থাকতে পারো। বেশ, ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন, কিন্তু সবার আগে নিজের সুরক্ষার কথা মাথায় রাখবেন দয়া করে। আপনি আমাদের গ্রামে এসেছেন আমাদের সাহায্য করতে গিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কোনো দিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমাদের গ্রামের বিপদের কথা আমিই তো আপনাকে বলেছিলাম। আমি আবারও তোমাকে বলছি শ্যামসুন্দর, আমাকে নিয়ে এত ভেবো না। আমি এর আগেও বিভিন্ন জায়গায় গিয়ে বহু বিভীষিকার মুখোমুখি হয়েছি। আমি এখন তাহলে এলাম, কেমন? চিন্তা করো না, কাল ভোরের আলো ফোটার আগেই আমি চলে আসব। শ্যামসুন্দরের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি এবার বেরিয়ে এলাম হৃদয়পুরের নির্জন জনমানবহীন রাস্তায়। সেই রাত ছিল সম্পূর্ণ নিশুতি এক রাত। কোথাও থেকে এক বিন্দুমাত্র কোনো আওয়াজ ভেসে আসছিল না, কোথাও এতটুকু কোনো আলোও জ্বলছিল না। মানুষজন তো দূরের কথা, পথে ঘাটে একটা শিয়াল কুকুরেরও পর্যন্ত দেখা আমি পেলাম না। সকলেই যেন প্রাণের ভয়ে নিজেদের সেই ভয়ানক অপশক্তির হাত থেকে রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছে যে যার বাসায়। আমি মনে মনে কালভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম। তারপর ধীর পদক্ষেপে চারপাশের প্রতি নজর রেখে ক্রমাগত এগিয়ে চললাম সামনের দিকে। একদল ঠান্ডা দামাল বাতাস যেন বারবার পাক খাচ্ছিল হৃদয়পুরের চৌহদ্দি বরাবর। সেই ঝড়ো হাওয়ায় আমার মাথার চুল উঠতে আরম্ভ করল। আমি যত হাঁটতে হাঁটতে গ্রামের বাইরের দিকে যেতে লাগলাম, ততই যেন বাতাসে মিশে গেল একটা খুব বিশ্রী কটু গন্ধের উপাদান। যত সময় যেতে লাগলো ততই সেই গন্ধের পরিমাণ বাড়তে থাকলো একটু একটু করে। আমি বুঝতে পারলাম সত্যিই এখানে ভয়ানক কোনো অপশক্তি জাগ্রত রয়েছে। এই তিমিরাচ্ছন্ন ঘন অন্ধকারে নিমজ্জিত রাত্রির জঠরে। এই কথা মানতেই হবে ঠাকুরমশাই যে আপনার কিন্তু অপরিসীম সাহস রয়েছে। সত্যি
আপনার জায়গায় আমাদের মতো অন্য কোনো মানুষ যদি সেই পরিবেশের মধ্যে দিয়ে সম্পূর্ণ একলা একাকী এইভাবে যেত, তাহলে তার ঠিক কী ভয়ানক দশা হতো তা স্বয়ং ঈশ্বরই জানেন। বাবা, হয় সেই মানুষটি হৃদযন্ত্র বিকল হয়ে মারা যেত, না হলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত চিরতরের জন্য। এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি এবার তবে সেই ভয়ানক অপশক্তি তথা স্কন্ধকাটার দর্শন পেলেন? আমি দেখলাম কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের দুই চোখের কোণে যেন বিদ্যুতের ঝলকের মতো ঝলসে উঠল এক অপরিসীম আতঙ্ক। তার দুই চোখের মধ্যে যেন ভেসে উঠল অতীত জীবনে ঘটে যাওয়া সেই ভয়ানক দৃশ্য। তিনি আমাদের দিকে কেমন যেন অদ্ভুত রকমের শূন্য দৃষ্টিতে তাকিয়ে ঘরঘরে গলায় বলে উঠলেন, আমি সেই জায়গায় এসে বসে আপন মনে গুনগুনিয়ে শ্যামাসঙ্গীত গাইতে আরম্ভ করলাম, কিন্তু বাতাসের মধ্যে সেই দম বন্ধ করা গানটা আমার অস্বস্তির প্রধান কারণ হলো। আমি টের পেলাম আমার হৃদয়ের মধ্যে সেই বিপদ ঘণ্টাটা বাজতে আরম্ভ করেছে মারাত্মকভাবে। আমার হৃদয় জুড়ে ছড়িয়ে পড়েছে যেন এক বিষাক্ত অনুভূতি। এসব লক্ষণ একেবারেই ভালো ঠেকল না আমার। আমি বুঝতে পারলাম সেই অপশক্তি আমার এখানে আসার উপস্থিতি টের পেয়ে গিয়েছে। সে এবার আমার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। রাত্রি তখন ঠিক কতটা গভীর তা তোমাদের সঠিকভাবে বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে সময় তখন প্রায় মধ্যরাত্রি। একভাবে ঠায় বসে থাকতে থাকতে আমার দুই চোখ জুড়ে একটু তন্দ্রা ভাব নেমে এসেছিল, কিন্তু সেই ঘুমের রেশ কেটে গেল একটা সময়। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি যেই তারানাথ চক্রবর্তী, যার গোটা জীবনটাই কেটে গিয়েছে বিভিন্ন অপশক্তির মোকাবেলা করতে করতে, সেদিন আমার বুকের ভেতরটা পর্যন্ত কেমন যেন ধক করে উঠল। আমি দেখলাম অন্ধকারের মধ্যে রেল লাইনের রাস্তার ধারে কেমন যেন বিকৃতভাবে পা ফেলে ফেলে এগিয়ে আসছে অদ্ভুত এক অবয়ব। সেই অবয়বটা মানুষের হলেও তার গলা থেকে মুন্ডুখানি না থাকার দরুন কেমন যেন অসম্পূর্ণ একটা বিভৎস আকার ধারণ করেছে সেটা। আমি বুঝতে পারলাম এই হলো সেই ভয়ানক অপশক্তির স্কন্ধকাটা, যা এখানকার নিরীহ মানুষদের একের পর এক নির্বিচারে হত্যা করে চলেছে। আমি আমার সঙ্গে থাকা ঝোলা থেকে কিছু মন্ত্রপুত দৈব শক্তি সম্পন্ন শুকনো বেলপাতা বের করে তাতে স্বল্প সিঁদুর মাখিয়ে হাতের মধ্যে ভালোভাবে তা ডলতে আরম্ভ করলাম। সেই অবয়বটা ক্রমে আরও এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তার হাতের লম্বা লম্বা তরোয়ালের ফলার মতো ধারালো নখগুলো চাঁদের আলোয় চিকচিক করে উঠল বারংবার। সে এক হাড় হিম করা দৃশ্য। সেই দৃশ্য তোমাদের ভাষায় বলে বোঝাতে আমি পারবো না সঠিকভাবে, তার জন্য উপলব্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই স্কন্ধকাটা এবার একেবারে এসে থমকে দাঁড়ালো আমার থেকে মাত্র কয়েক হাত তফাতে। বাঘ যেমন হরিণের উপর লাফিয়ে পড়ার বার পূর্বে প্রস্তুতি নেয়, ঠিক সেই রকম ভাবেই সে প্রস্তুতি নিল আমাকে আক্রমণ করার জন্য। কিন্তু আমিও একেবারেই তককে ছিলাম। সে যেই না এক প্রকাণ্ড লাফ দিল, অমনি আমি ডান হাতের মধ্যে থেকে সেই সমস্ত কিছু উপাদান ছুঁড়ে দিলাম তাকে লক্ষ্য করে। সে ধারণাই করতে পারেনি যে আমি আসলে কে। বাতাসের মধ্যে সেই উপাদান ভেসে গিয়ে তার দেহে স্পর্শ করতেই তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে সেই বিভীষিকার ডিগবাজি খেয়ে কয়েক পা পিছিয়ে গেল পিছনের দিকে। আমি বুঝতে পারলাম সেই স্কন্ধকাটাটা কিছুটা হলেও জব্দ হয়েছে। আমি এবার লাল শালুর ঝোলার ভেতর থেকে বের করে আনলাম এক মুঠো সাদা সর্ষে। বিড়বিড় করে এক গূঢ় মন্ত্র পড়ে সেই সাদা সর্ষে আমি ছুঁড়ে দিলাম তার শরীরে। আর এইবার সে উন্মাদের ন্যায় ছটপট করতে করতে দৌড়ে পালিয়ে গেল অন্ধকারে ঢাকা গাছপালার ভিতরে। আমি বুঝতে পারলাম সে খুব শায়েস্তা হয়েছে। আজকে রাতের মতো আর সে আসবে না কোনো উপদ্রব করতে। আমি এবার ধীরে ধীরে ফিরে আসার পথ ধরলাম। ঠাকুরমশাই, আপনি ফিরে এসেছেন। আপনি সুস্থ স্বাভাবিক আছেন, এটা দেখে বুকের মধ্যে থেকে যেন
একটা বড় পাথর নেমে গেল। আমি যে কি ভীষণ চিন্তার মধ্যে ছিলাম তা যদি আপনাকে বোঝাতে পারতাম। কাল সারা রাত্রি আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আপনার জন্য দুশ্চিন্তা করে করে রাত্রি কেটেছে আমার। শ্যামসুন্দরের বাড়ি আসতেই সে অত্যন্ত ব্যাকুল হয়ে আমার দিকে দৌড়ে এসে আমার ভালোভাবে একবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করে একটানা বলল কথাগুলো। সে আমার দিকে তাকিয়ে পূর্বের মতোই উত্তেজিতভাবে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি গতকাল রাত্রে সেই অশুভ শক্তির দর্শন পেয়েছিলেন? হ্যাঁ শ্যামসুন্দর, গতকাল রাতে আমি তোমাদের গ্রামের বাইরে যে ভয়ানক অপশক্তির আগমন ঘটেছে তার দর্শন পেয়েছি। আর শুধুমাত্র দর্শন পেয়েছি বললে হয়তো পুরোপুরি সঠিক বলা হবে না। সেই স্কন্ধকাটা আমাকেও তার নিজের শিকারে পরিণত করতে চেয়েছিল, কিন্তু আমার দিকে আক্রমণাত্মকভাবে ছুটে আসতেই আমি তাকে এমন শায়েস্তা করেছি যে সে পড়িমড়ি করে দৌড় দিয়েছে অন্ধকারের মধ্যে। কি বলছেন ঠাকুরমশাই? যে অপশক্তি এতদিন ধরে এত মানুষের মৃত্যুর কারণ হয়েছে তাকে আপনি এমন শায়েস্তা করেছেন যে সে পড়িমড়ি করে দৌড় দিতে বাধ্য হয়েছে? এ যে এক প্রকার অসাধ্য সাধন। এই বিষয়ে এতটা খুশি হয়েও না শ্যামসুন্দর, কারণ এত খুশি হওয়ার মতো কিছুই হয়নি। সে আমার সাথে পেরে ওঠেনি, তার কারণ আমার অনেক মন্ত্রতন্ত্র জানা আছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেই সব শক্তিশালী মন্ত্র জানা কখনোই সম্ভব নয়। তাই তারা নিজেদের সুরক্ষার জন্য কিছুই করতে পারবে না ওই অপশক্তির বিরুদ্ধে। ওই ভয়ানক স্কন্ধকাটার বিপুল শক্তির কাছে তারা অতীব ক্ষুদ্র, নগণ্য মাত্র। তাই আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যার কারণে তোমাদের এই গ্রাম পুরোপুরি আবার আগের মতো সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। ওই অপশক্তিকে ধ্বংস না করতে পারলে সাধারণ মানুষ তার হাত থেকে নিস্তার পাবে না কিছুতেই। এইটা আপনি একেবারে হক কথা বলেছেন ঠাকুরমশাই, কিন্তু এবার তাহলে আপনি কি করবেন? আমি তোমায় যা বলছি তা মন দিয়ে শোনো শ্যামসুন্দর। আজ রাতেই আমরা ওই ভয়ানক অপশক্তির বিনাশ ঘটাব। তবে এই কাজে আমার প্রয়োজন হবে বেশ কয়েকজন সাহসী পুরুষের। তোমাদের গ্রামে কি এমন কোনো সাহসী পুরুষ আছে বা একাধিক পুরুষ আছে যারা আমার উপরে ভরসা করে আজ রাতের বেলায় যেতে পারবে ওই স্থানে? সত্যি কথা বলতে কি ঠাকুরমশাই, শুধুমাত্র আমাদের এই হৃদয়পুর গ্রাম কেন, আশেপাশের গোটা 5 গাঁয়ের মানুষের মধ্যে এমন সাহস নেই যে তারা রাতের বেলায় ওই স্থানে যাওয়ার প্রস্তাবে রাজি হয়। আসলে কি জানেন, এই ঘটনা এখানকার মানুষদের মনের মধ্যে এমন গভীর একটা ভয়ের ছাপ ফেলেছে যে কোনো মানুষই আর অপরাহ্নের আলো ফুরিয়ে আসার পর থেকে তাদের বাড়ির বাইরে পা রাখে না। তবে আপনি চিন্তা করবেন না, গতকাল রাতে আপনি সেই অশুভ শক্তির মুখোমুখি হওয়ার পরেও সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় পুনরায় ফিরে এসেছেন। এই কথা বলে আমি বুঝিয়ে নিশ্চয়ই কিছু তরুণ যুবককে সংগঠিত করতে পারবো আজ রাতে আমাদের সাথে সেই স্থানে যাবার জন্য। ব্যাস, তাহলেই কাজ হবে। এর পরের ঘটনা সেই দিন রাতের। রাত্রি তখন বেশ গভীর। শুনশান শ্মশানপুরীর মতো রেল লাইনের ধারে বসে আছে এক তরুণ যুবক। যুবকের মাথা হাঁটুর মধ্যে ঠেকানো, মাঝে মধ্যে ঠকঠক করে কেঁপে উঠছে সে, কি যেন এক অশনি আশঙ্কায়। বাতাসের মধ্যে খুব সূক্ষ্মভাবে মিশে যেতে আরম্ভ হয়েছে কেমন যেন একটা শুকনো রক্তের গন্ধ। দূরের বাঁশঝাড় থেকে এক পাল শৃগাল রক্ত জল করা হুঙ্কার ধ্বনি ছাড়ল সমবেত সুরে। মাথার উপর দিয়ে একটা রাতচরা পাখি কর্কশভাবে চিৎকার করতে করতে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। সেই যুবক মাথা তুলে তাকায়নি একটিবারের জন্য। কি যেন এক আশঙ্কায় সে বারবার কেঁপে উঠছে। এইভাবেই বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর রেল লাইনের ধারের মোড়া কাঁটা গাছের ছোপের মধ্যে থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো কি যেন একটা। বাতাসের মধ্যে সেই বিটকেল কটু গন্ধটার বাড়বরন্ত বেড়ে গেল আরও কয়েক গুণ। স্কন্ধকাটার আজ আনন্দের সীমা নেই। এইভাবে শিকার যে হাতের নাগালে এসে নিজে থেকেই বসে থাকবে এ তার ধারণার পুরোপুরি বাইরে ছিল। রেল লাইনের ধারে বসে থাকা সেই যুবককে লক্ষ্য করে ওই ভয়ানক অবশক্তি হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে লাগলো। 2 হাতের ধারালো নখ বের করে সে প্রবল আক্রোশের সাথে
ওই যুবকের দেহ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়তেই যাবে, ঠিক এমন মুহূর্তে দপদপ করে চারপাশ থেকে জ্বলে উঠল একাধিক আলোর মশাল। সেই যুবকের চারপাশের ঘন বন থেকে একে একে বেরিয়ে এলাম আমি, শ্যামসুন্দর এবং সেই গাঁয়েরা কয়েকজন সাহসী যুবকের দল। আমাদের পাতা ফাঁদে পা দিয়েছে স্কন্ধকাটা। সে বুঝতেই পারেনি যে এই যুবক আসলে একা নয়। এই যুবককে ব্যবহার করেছিলাম আমরা তাকে ধরার জন্য কেবলমাত্র এক টোপ হিসেবে। চারপাশে একসাথে অত আগুন জ্বলতে দেখে ভয়ে যেন সেটিয়ে গেল সেই অপশক্তি। আমি সকল যুবকের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে নির্দেশ দিলাম, আর একেবারেই দেরি করো না তোমরা কেউ। সকলে একসাথে নিজেদের হাতে ধরা ওই মশালের আগুন ছুড়ে দাও ওই অপশক্তিকে লক্ষ্য করে। আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাক ওই স্কন্ধকাটা। আমার নির্দেশ মেনে সকলে এবার যে যার হাতে ধরে থাকা মশালের আগুন ছুঁড়ে দিল ওই অপশক্তির শরীরকে লক্ষ্য করে। আগুন তার গায়ে গিয়ে পড়া মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে গেল স্কন্ধকাটার শরীরে। আমরা দেখলাম জ্বলন্ত একটা অসম্পূর্ণ মাথাহীন প্রেত শরীর পাগলের মতো ছুটে চলেছে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে। অবশ্যই এইভাবে বেশিক্ষণ তাকে পুড়তে হলো না। মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই সেই স্কন্ধকাটার দেহ পুরোপুরিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কারণ পবিত্র আগুনের কাছে যে কোনো অশুভ শক্তি যে শেষ হয়ে যায়। স্কন্ধকাটা ধ্বংস হওয়ার আনন্দে মেতে উঠল সেই যুবকেরা। তাদের আনন্দে সামিল হলো শ্যামসুন্দরও। আমি কেবল ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ জানালাম। হৃদয়পুর পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠল সেখানকার মানুষেরা সম্পূর্ণ সুরক্ষিত দেখে। তবেই আমি রওনা দিলাম আবার অন্য এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বাহ ঠাকুরমশাই, বাহ! সত্যি আপনার বলা আজকের এই কাহিনী এক কথায় অনবদ্য ছিল। আপনার যতই প্রশংসা করি না কেন ততই যেন কম থেকে যায়। আপনার মুখ থেকে এই সমস্ত কাহিনী শুনতে আমাদের যে কি ভীষণ ভালো লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না কোনোদিনও। আরে, এত প্রশংসা করছো কেন? এত প্রশংসা করার কিছুই নেই। তোমরা যেমন আমার কাছ থেকে গল্পটা শুনে ভীষণ খুশি হও, ঠিক তেমনিভাবে আমিও তোমাদের আমার অতীত জীবনে ঘটা সেই সমস্ত কাহিনী বলে মহা আনন্দ পাই। হ্যাঁ, আমি জানি যে কিশোরী আমার বলা কাহিনীর বেশিরভাগ অংশই বিশ্বাসযোগ্য বলে মনে করে না। সে ভাবে যে আমি গল্প কথা শোনাচ্ছি এসব, কিন্তু তার বিশ্বাস অবিশ্বাসের ওপর তো আর এই জগৎ সংসারের যাবতীয় বিষয়ের সত্যাসত্য নির্ভরশীল নয়। তবে শ্রোতা হিসাবে তোমরা ভীষণই ভালো। ঠাকুরমশাই, আপনার গল্প তো আজকের মতন শেষ। এবার আমরা উঠি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো তবে। আবার অন্য একদিন আসবে, জমিয়ে অন্য গল্প করা যাবে। হ্যাঁ ঠাকুরমশাই, অবশ্যই আসবো, সে আর বলতে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী এবারে বেরিয়ে এলাম মটলেনের রাস্তায়। দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে লম্বা লম্বা শুকটান দিতে থাকলাম। আকাশের দিকে তাকাতেই আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। দেখলাম ঈশান কোণ বরাবর চাপ চাপ কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে ইতিমধ্যেই। আসার সময় সঙ্গে করে ছাতাও নিয়ে আসি। কিশোরী আমার দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, এ কি ভাই, আকাশের যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে এক্ষুনি প্রবল ঝড় জল আরম্ভ হবে। আমরা এখনো ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বেশি দূর যাইনি। রাস্তার মধ্যে দুর্যোগের মুখোমুখি হলে মহা বিপদে পড়ব। তার থেকে বরং চলো আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি ফিরে যাই। ঝড় জল থামলে না হয় তখন ধীরে সুস্থে বের হব। কিশোরীর কথাটা আমি খুব একটা ফেলে দিতে পারলাম না। সত্যি আকাশের অবস্থা যথেষ্ট বিকৃতিক হয়ে পড়েছে ইতিমধ্যেই। শনশন শব্দে জোরালো বাতাস বইতে আরম্ভ করেছে। সিগারেটের শেষ টান দিয়ে তা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ফিরে এলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। কিশোরী আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এতে আমাদেরই লাভ হলো। ঠাকুরমশাইয়ের কাছে আর একখানি গল্প শোনার জন্য আবদার করতে পারবো, কি বলো? হ্যাঁ ভাই, আমরা অনুরোধ করলে তিনি নিশ্চয়ই আর একটি গল্প আমাদের শোনাবেন। চলো চলো তাহলে আর বিলম্ব না করে বরং তার বাড়ির ভেতরেই প্রবেশ করি। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে
তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন হৃদয়পুরের স্কন্ধকাটা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।